আমরা ট্যুর প্ল্যানার ব্লগ আজ এসে পৌঁছেছি পেলিংয়ে। পেলিং ভ্রমণের এই ভিডিওতে থাকবে 2 রাত 3 দিনে কিভাবে পেলিং, রাবাংলা ও নামচি ঘুরে দেখা যাবে তার সম্পূর্ণ তথ্য। তাছাড়া থাকবে পেলিং যাওয়া আসা, থাকা, খাওয়া, সাইটসিং ও খরচের ব্যাপারে বিস্তারিত তথ্য। তবে চলুন আপনাদের নিয়ে যাই পেলিং ভ্রমণে। আমরা উত্তরপাড়া থেকে ভোরবেলা বেরিয়ে পড়লাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। ঘড়ির কাঁটায় এখন সকাল 5:30 আর আমরা ট্যুর প্ল্যানার ব্লগ এখন এসে পৌঁছেছি হাওড়া স্টেশনে। আর আমরা এখন দৌড়ে যাচ্ছি 11 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আমরা বন্দে ভারত এক্সপ্রেস ধরতে যাচ্ছি। ট্রেন দিয়ে দিয়েছে আর আমরা এগিয়ে যাচ্ছি 11 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আমরা এখন দাঁড়িয়ে আছি বন্দে ভারত এক্সপ্রেসের সামনে। হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসে আমাদের এটা হবে দ্বিতীয়বারের জার্নি। এই বছরের প্রথম দিন 1 জানুয়ারি যেদিন ছিল কমার্শিয়াল রানের প্রথম দিন, সেদিনের অভিজ্ঞতা পুরোটাই আপনারা দেখেছেন নিশ্চয়ই আমাদের চ্যানেলে। এবারে কিন্তু আমরা অভিজ্ঞতা শুধু নিতে নয়, ঘুরতে যাচ্ছি নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি, কিরকম হবে আমাদের পুরো ট্রিপ, পুরোটা শেয়ার করব আপনাদের সাথে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্যুর প্ল্যানার ব্লগ। Go to sleep every night and what's it dreaming of? বন্দে ভারত এক্সপ্রেস। তো আমরা 1 তারিখ ফার্স্ট জার্নি করেছিলাম কমার্শিয়াল রানের দিন। আজকেও আবার যাচ্ছি বন্দে ভারত এক্সপ্রেসে চড়ে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। ট্রেন এখন বর্ধমান আর এখন কিন্তু ব্রেকফাস্ট সার্ভ হয়ে গেল। তার মানে যারা আপনারা এই ট্রেনে বোলপুর অবধি যাবেন তারা কিন্তু ব্রেকফাস্ট পাচ্ছেন। Sometimes hides behind the clouds. Maybe it's just like me, a little bit scared of heights. Why does the rain always keep on pouring down when it's gray outside? It really makes me wonder. Yeah, it makes me wonder. It really makes me wonder. Ooh, I wonder. আমাদের পুচকে সাবস্ক্রাইবার এসছে। কি নাম তোমার? দেবাদ্রিতা। দেবাদ্রিতা, হাই বলো। হাই। এখন ওনার সঙ্গে গল্প জমিয়েছে। হাওড়া এনজেপি বন্দে ভারত এক্সপ্রেসে এনজেপি ঢোকার ঠিক আগের যে স্টেশন সেটা হচ্ছে বারসই জাংশন। বারসই জাংশন ঢুকছে আর এমন সময়তে লাঞ্চও আমাদের সামনে এসে হাজির। জিরা রাইস রয়েছে, ডাল রয়েছে, ডালটা দিয়ে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর রয়েছে পনির, আর এটা হচ্ছে পনির কাটলেট। তার সাথে এখানে চাপাটি টাইপের রয়েছে, আর রয়েছে একদম গরম, আর রয়েছে মিষ্টি দই আর কমলাভোগ। অভিব্রতর যেটা রয়েছে নন ভেজে সবই সেম, শুধু ওর যেটা রয়েছে পনিরের বদলে রয়েছে চিকেন। And don't they miss the leaves they left behind? Could it be to make the ground shine like gold until winter comes? আমরা ফাইনালি পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি জাংশনে। আমরা এখন এখান থেকে যাচ্ছি পেলিংয়ের দিকে। ট্রেন কিন্তু আজকে প্রায় 10 মিনিট মতো লেট রয়েছে। যাই হোক, জার্নি ভালো হলো। তবে একটা অসুবিধা ফিল করছি, দুপুরবেলা নামলাম তো, এখন গাড়ি পাবো কিনা দেখতে হবে। গাড়ি পেলে আমরা বেরিয়ে যাব। Until winter comes. It really makes me wonder. Yeah, it makes me wonder. It really makes me wonder. নিউ জলপাইগুড়ি থেকে আমরা রওনা দিয়ে দিয়েছি আর আজকে আমরা প্রথমেই যাচ্ছি পেলিংয়ের উদ্দেশ্যে। আমরা যেহেতু বন্দে ভারত এক্সপ্রেসে এসেছি সেই জন্য আমরা দুপুর এসে পৌঁছেছি নিউ জলপাইগুড়ি। প্রথমবার দুপুর নিউ জলপাইগুড়ি এসে পৌঁছলাম এবং এখান থেকে পেলিং যেতে একটু সময় লাগবে, সন্ধে হয়ে যাবে। Ooh, I wonder.
আমরা এখন রয়েছি এনজেপি থেকে পেলিং যাওয়ার পথে চাসুম রেস্তোরাঁয়। ব্যাপারটা যেটা, আমরা বন্দে ভারত থেকে তো লাঞ্চ করেই নেমেছি, কিন্তু আমাদের ড্রাইভার দাদার এখনো লাঞ্চ হয়নি, তাই উনি এখানে লাঞ্চ করবেন। আর সেই সুযোগে আমরা একটুখানি স্যুপ ট্রাই করব। সেরকম একটা ঠান্ডা নেই, হালকা একটা ঠান্ডা ঠান্ডা ভাব বাইরে, আর তার মাঝখানে সামনে এরকম ধোঁয়া ওঠা থিক করিয়েন্ডার প্রন স্যুপ। একদম ট্রিপ শুরুটাই কিন্তু জমজমাট হলো। The stars come to shine when it's dark from so far away and show us where we are. It really makes me wonder. Yeah, it makes me wonder. পেলিং যাওয়ার পথে আমরা এখন দাঁড়িয়েছি লেগসিপে দাঁড়িয়ে এখন একটু মোমো টোমো খাবো। গলাটা কিন্তু বসছে, ঠান্ডা আছে বাইরে, মোমো টোমো খেয়ে তারপর আবার এগিয়ে যাবো পেলিংয়ের দিকে। এখনও কিন্তু মনে হয় পেলিং যেতে প্রায় 1 ঘন্টা সময় লাগবে, অনেকটা দেরি হয়ে গেছে। চলুন তাড়াতাড়ি মোমোটা খেয়ে নিয়ে বেরিয়ে যাই পেলিংয়ের উদ্দেশ্যে। এখন বাজে রাত 8:45। আমরা সকালবেলা 5টায় আমাদের বাড়ি থেকে জার্নি শুরু করেছিলাম। বন্দে ভারতে আমরা এসে পৌঁছেছিলাম নিউ জলপাইগুড়ি, তারপরে আমরা পেলিং এসে পৌঁছলাম এই 8:45টায়। আর আমরা এসে উঠেছি হোটেল সোনাম চেনে। যেটা ব্যাপার, আসছিলাম যখন, যতক্ষণ রোদ ছিল ততক্ষণ কিন্তু ঠান্ডা লাগছিল না, সোয়েটার পরতে হয়নি। কিন্তু যত সন্ধে হচ্ছে, যত রাত বাড়ছে, ঠান্ডাটা কিন্তু বাড়ছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে এখন। ভাবতেই পারিনি যে সকালে এরকম গরম লাগছিল আর এখন এরকম ঠান্ডা লাগবে। আমরা এখন হোটেলে চেক ইন করিনি, জাস্ট লাগেজটা ওনারা নিয়ে গেছেন। ঠান্ডা লাগছে, আর বেশিক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবো না, আবার আপনাদের সাথে দেখা হবে রুমে। পেলিংয়ে সোনাম চেন জৈন গ্রুপ অফ হোটেলের আমাদের আজকে এই রুমটা ওনারা দিয়েছেন। এটা কিন্তু ভিউ রুম। আমাদের 2 নাইট স্টে রয়েছে এখানেই পেলিংয়ে। আর আমরা অলরেডি ব্যালকনিতে বেরিয়েছিলাম, বাইরে কনকনে ঠান্ডা লাগছে এখন, আর দূরে পাহাড়ে মিটমিট করছে আলোটা দেখা যাচ্ছে। আর ভিউ রুম ওনারা বলেছেন যদি লাক ফেভার করে তাহলে ভোর ভোর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। সেসব তো পরে হবে, কালকের কথা। কিন্তু আজকে এতখানি জার্নি করে আমরা ভীষণ টায়ার্ড। রুমটা ছোটোখাটো ছিমছাম, বাথরুমটা কিন্তু সুন্দর, একদম ক্লিন, গিজার তো রয়েইছে, যখন গরম জল প্রয়োজন গরম জল পাবো। কিন্তু এখন এই ঠান্ডায় জলে হাত দিতে হবে ভেবেই ভীষণ ভয় করছে। রুমটা একটু পুরনো ধাঁচের, যদিও একটা কাবার্ড রয়েছে আর একটা বেড, তার সাথে ওদিকে রয়েছে টিভি, একটা ছোট্ট সোফা, আর এই দিকে রয়েছে একটা বড় জানলা। আর এই সেই বারান্দা যেখান থেকে যদি লাক ফেভার করে তাহলে কাঞ্চনজঙ্ঘা কাল আমাদের সামনে ধরা দেবেন। এখনের ভিউটাও কিন্তু অসাধারণ। এখন অনেকটা রাত হয়ে গেছে বলে সমস্ত দোকানপাট বন্ধ হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে রাস্তাঘাট, শুধু আলোগুলো জ্বলে আছে। আর দূরে পাহাড়ের মাথায় পুরো পাহাড়টা জুড়ে চিকমিক করছে ছোট ছোট আলো। আমরা কিন্তু এসেই একটুখানি জাস্ট রুমে ঢুকেই তারপরে চলে এসেছি ডাইনিং হলে ডিনার করতে। অনেকটা রাত হয়ে গেছে আর আমাদের খিদেও পেয়ে গেছে। আর ডিনারে প্রথমেই ওনারা অ্যাপেটাইজার হিসাবে এরকম গরম ধোঁয়া ওঠা স্যুপ দিয়েছেন, ভেজ স্যুপ। আমরা কিন্তু রয়েছি সোনাম চেন জৈন গ্রুপ অফ হোটেলসে। এটা কিন্তু পিওর ভেজ রেস্তোরাঁ, কিন্তু ভেজ নিয়ে আমাদের যে একটা মনে হয় ভেজ কেমন হবে খেতে, ভেজ আইটেমগুলোও কিন্তু দেখেই মনে হচ্ছে বেশ লোভনীয়। আলু ফুলকপির একটা তরকারি রয়েছে, আর রয়েছে পনিরের মটর পনির, আর রুটি রয়েছে। এখন লাস্ট এলো ভাত, ডাল, পাঁপড়, স্যালাড। আমরা আমাদের যে হোটেলটা এটা বুক করেছি এমএপি প্ল্যানে, আর বুক করেছি eTripoto.in থেকে। আমরা ডিনার করে শুয়ে পড়লাম। গুড মর্নিং। বাইরে খুব ঠান্ডা, আর ঠান্ডার হাত থেকে একটু বাঁচতে হাতে গরম গরম কফি। ব্যালকনিতে এসে বসেছি, পুরো চারপাশটা কুয়াশায় ঢাকা,
কিন্তু যেটা ভাবছি, যদি আজকে রোদ উঠতো, এই কুয়াশাটা না থাকতো, এই ব্যালকনিতে বসেই কাঞ্চনজঙ্ঘাকে দেখা যেত, সেটা আর কপালে নেই। ব্রেকফাস্ট করতে চলে এসেছি। ব্রেকফাস্টে অনেকগুলো অপশান ছিল, স্যান্ডউইচ, পোহা, দুধ কর্নফ্লেক্স। আমি স্যান্ডউইচ নিয়েছি, অভিব্রতও স্যান্ডউইচ নিয়েছে, তার সাথেও কর্নফ্লেক্স নেবে। এছাড়াও চা, কফি, জুস যে কোনো কিছু নেওয়া যায়। আমরা ব্ল্যাক টি নিয়েছি। এগুলো সব আসছে, আপাতত স্যান্ডউইচ এসে গেছে। আর এখানে যেটা ব্যাপার, এত ঠান্ডা, খাবার বেশিক্ষণ সামনে রেখে দিলে সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যায়। আজকে বাইরে প্রচন্ড ঠান্ডা লাগছে, ওয়েদারটা একদমই ভালো নয়, মেঘলা ওয়েদার। আর আমরা এখন বেরিয়ে পড়েছি। আজকে আমাদের পেলিং সাইট সিইং শুরু হবে স্কাই ওয়াক দিয়ে। স্কাই ওয়াকে যাওয়ার জন্য খুব এক্সাইটেড। আমরা এসে গেছি স্কাই ওয়াকের সামনে, হোটেল থেকে বেশি দূরত্ব নয়। আর এই সামনেটায় দাঁড়িয়ে প্রথম যেটা দেখতে পাচ্ছি, স্কাই ওয়াক সংলগ্ন বিশাল বুদ্ধ মূর্তি, সেটা বারবার চোখে পড়ছে। আর প্রেয়ারটাও কিন্তু ভেসে আসছে কানে। এখন স্কাই ওয়াক দিয়ে যাব, গিয়ে ওর সামনে অবধি পৌঁছবো। এটা হচ্ছে ফার্স্ট ভিউ। এখানে আমরা যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে, টিকিট কেটে তারপর আমরা স্কাই ওয়াকে ঢুকতে পারবো। আমাদের হাতে নন লোকাল ট্যুরিস্টের টিকিট। আমরা তো নন লোকাল ট্যুরিস্ট, তাই জন্য 100 টাকা করে আমাদের টিকিট লেগেছে। আমরা এখন ঢুকবো, স্কাই ওয়াকের দিকে যাব। আর একটা ব্যাপার বলি, যারা বয়স্ক মানুষ তাদের জন্য কিন্তু হুইল চেয়ারের সুবিধাও রয়েছে। তাদের অতটা পথ হাঁটতে হবে না, হুইল চেয়ারে তারা অনায়াসেই পৌঁছতে পারবেন বুদ্ধ মূর্তির কাছে। দাঁড়িয়ে রয়েছে পেলিংয়ের স্কাই ওয়াকের ওপর, পুরো কাঁচের স্কাই ওয়াক, যেখানে নিচে তাকালেই পুরো রাস্তাটা দেখা যাচ্ছে। আর পিছনেই সেই বিশাল বুদ্ধ মূর্তি, প্রেয়ার চলছে, পুরো একটা অন্যরকম পরিবেশের তৈরি হয়েছে এখানে। চোখের সামনে সেই বিশাল বুদ্ধ মূর্তি, আর দুদিকে রয়েছে প্রচুর প্রেয়ার হুইলস। আর যেটা ব্যাপার, সেটা হচ্ছে প্রেয়ারটা কন্টিনিউয়াসলি কানে আসছে। দাঁড়িয়ে আছি বুদ্ধিস্ট মনেস্ট্রির একদম সামনে। জুতো খুলে ভেতরে ঢুকতে হবে। ভেতরে যথারীতি ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি অ্যালাউড নয়। স্কাই ওয়াক দেখে এবার এগিয়ে চললাম মনেস্ট্রির দিকে। স্কাই ওয়াকে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা এখন রয়েছি সাংচেন পেমা ইয়াংস্তে মনেস্ট্রির সামনে। মনেস্ট্রিটা দেখে যেটা মনে হলো, বেশ পুরনো মনেস্ট্রি, আর সেরকম লোকজনের ভিড়ভাট্টা নেই, ফাঁকা ফাঁকা। মনেস্ট্রি দেখে আমরা এগিয়ে চললাম রাবদানসের দিকে। আমরা এখন রয়েছি গেজিংয়ের রাবদেনসেতে। এটা ছিল প্রাচীন সিকিমের রাজধানী। এখন শুধু প্যালেসের ধ্বংসাবশেষটাই রয়েছে। এর সাথে কিন্তু একটা বার্ড পার্কও রয়েছে, সেটা যদিও এখন যাওয়া যাচ্ছে না, বন্ধ। আমরা এখন এগিয়ে যাচ্ছি রাবদানসে রুইন্সের দিকে। আর জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা, যেটা দেখতে পাচ্ছি অনেক পুরনো পুরনো গাছ, তাদের গায়ে পুরো শ্যাওলা পড়ে গেছে। রাবদানসে মানে প্রাচীন সিকিমের রাজধানী, তার ধ্বংসাবশেষ বা অবশিষ্টাংশের সামনে আমরা অনেকটা হেঁটে এসে পৌঁছেছি। এখান থেকে আরেকটু ওপরে যেতে হবে পুরো ভিউটা পাওয়ার জন্য। অনেকটা পথ হেঁটে শেষমেশ আমরা পৌঁছে গেছি এই ধ্বংসাবশেষের কাছে। খুব সুন্দর লাগছে, অনেকটা জায়গা জুড়ে প্যালেস ছিল এবং আসতে যদিও হাঁপিয়ে গেছি, কিন্তু এসে বেশ ভালো লাগছে। এই জায়গাটা কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কলকাতা সার্কেলের আন্ডারে। এবার ফেরার পথ ধরলাম।
ঢোকার মুখে একটা ক্যাফে রয়েছে। ম্যাগি দিয়ে লাঞ্চ করলাম, অহনা এখন আবার মাছ খাচ্ছে। আমি নিলাম চিকেন নুডলস আর অহনা নিল এগ নুডলস। তো আপাতত এবার এখান থেকে অন্য কোথাও যাব। আর দেখুন সঙ্গে কারা রয়েছে, এদের অহনা খেতে দিচ্ছে আর এরা পেছন পেছন দৌড়চ্ছে। আমরা এবার এগিয়ে চললাম রিম্বি ওয়াটারফলের দিকে। এই হলো রিম্বি ওয়াটারফল, রাস্তার ধারের একটা ছোট ওয়াটারফল যেখানে জলের ধারা অনেক উঁচু থেকে নেমে আসছে। এখন শীতকাল, সেরকম জল নেই। বর্ষাকালে এই রিম্বি ওয়াটারফলে কিন্তু অনেক বেশি জল থাকে। রিম্বি দেখে অরেঞ্জ গার্ডেনের দিকে এগিয়ে চললাম আমরা কিন্তু এখন রয়েছি রিভার সাইড অরেঞ্জ গার্ডেনে। অরেঞ্জ গার্ডেনে ঢোকার জন্য কিন্তু পার হেড 30 টাকা এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হয়েছে। দেখুন চারদিকে যত গাছগুলো দেখা যাচ্ছে সবগুলোতে কমলালেবু হয়ে রয়েছে। আর কমলালেবু কিন্তু এখানে কিনতে পাওয়া যায়, দোকান রয়েছে, চাইলে কমলালেবু কিনতে পারেন। আর কমলা লেবুতে কিন্তু এমনি হাত দেওয়া যাবে না, ফাইন করবেন ওনারা। আরেকটা ব্যাপার, এখান থেকে কিন্তু নিচে যে রিম্বি নদী বয়ে চলেছে, রাস্তার বাঁকে বাঁকে আর গাছের ফাঁক দিয়ে রিম্বি নদীর দেখা মাঝে মাঝে মিলছে, আর তার আওয়াজ তো অনবরত কানে আসছে। অরেঞ্জ গার্ডেনে এসে হাতে কমলা লেবু নিয়ে দাঁড়িয়ে আছি। এটা এই দোকান থেকে আমরা নিয়েছি, ছোট প্যাক 50 টাকার। কমলা লেবুগুলো পুচকে পুচকে কমলা লেবুগুলো দেখতেও এমন কিছু সুন্দর না, দেখে সেরকম ইমপ্রেসিভ লাগেনি, কিন্তু মুখে দিয়ে বেশ মিষ্টি লাগছে। এখানে রয়েছে হোমমেড ওয়াইন। এখানে একটা হোমস্টেও রয়েছে। আমরা এখন রয়েছি রিম্বি নদীর ধারে, পাশ দিয়ে নদীটা বয়ে যাচ্ছে, নদীর জলের আওয়াজটা একদম কানে লাগছে। চারদিকে আর কোথাও কোনো আওয়াজ নেই, শুধু এই নদীর জলের বয়ে যাওয়া অনবরত। আর এত স্বচ্ছ জল যে নিচটা পুরো দেখা যাচ্ছে, কোথাও সবুজ কোথাও নীল, জলের কি অসাধারণ রংটা। এরপর আমরা কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলের উদ্দেশ্যে এগিয়ে চললাম। পেলিংয়ে সারাদিনের সাইট সিইং এর পর, মানে এদিক ওদিক অনেক ঘোরাঘুরির পর, একদম শেষ মুহূর্তে আমরা এসে দাঁড়িয়েছি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলের সামনে। এখন সন্ধে হয়ে আসছে, আমরা ছাড়া আর কোনো টুরিস্ট নেই এখানে। আসার পথে রোড সাইড যে 2-4টে খাবারের দোকান, চায়ের দোকান ছিল, সেগুলোও সব বন্ধ হয়ে গেছে। একটা বড় পাথর, তার পিছন থেকে যখন উঁকি মারছে এই অসাধারণ কাঞ্চনজঙ্ঘা জলপ্রপাত, তখন মনটা ভরে গেল, ভীষণ ভালো লাগছে। আর আমরা ছাড়া আর কেউ নেই বলে আমরা নিজেদের মতন করে অনেকটা সময় এখানে স্পেন্ড করছি। এরপর আমরা হোটেলের দিকে ফিরে চললাম। সময়ের অভাবে আজ আমরা কেচিওপালরি লেক ঘুরে দেখতে পারলাম না। আমরা আজকে চলে এসেছি ডিনার করতে ডাইনিং হলে। আজকে একটু তাড়াতাড়ি আমরা ডিনার করতে এসেছি। আজকে যেন একটু বেশি ঠান্ডা লাগছে, খুব জবুথবু লাগছে। আর এই রকম ওয়েদারে সামনে রয়েছে ধোঁয়া ওঠা গরম গরম স্যুপ অ্যাপেটাইজার হিসাবে। এটা দিয়েই ডিনারটা শুরু হবে আজ। রাতে ভাত, বেগুন ভর্তা, পনিরের তরকারি, ডাল, স্যালাড দিয়ে ডিনার করে শুয়ে পড়লাম। গুড মর্নিং, দেখেই বুঝতে পারছেন আমরা একদম রেডি হয়ে গেছি। আমরা আজকে পেলিং ছেড়ে চলে যাব। 2 নাইটের স্টে ছিল, এটা পুরোটাই অ্যারেঞ্জ করেছিল eTripoto.in। হোটেল সোনাম চেনকে এখন বিদায় জানানোর পালা। ব্যাগেজ উঠে গেছে গাড়িতে। আমরা এগিয়ে চললাম রাভাংলা বুদ্ধ পার্কের দিকে। গুড মর্নিং বন্ধুরা, আমরা এখন চলে এসেছি রাভাংলা বুদ্ধ পার্কে। তো আমরা এসছি আজকে পেলিং থেকে ঘুরে দেখবো এই জায়গাটা। আর আসার পথেই, রাস্তা থেকেই আমরা কিন্তু সেই প্রায় আকাশ ছোঁয়া যে বিশাল বুদ্ধ মূর্তি, তার দেখা পেয়েছি।
এখন সামনে থেকে দেখার অপেক্ষা। লাকিলি এখন ওয়েদারটা ক্লিয়ার হচ্ছে, সুন্দর একটা রোদ উঠছে, আর এই রোদের আলো যখন ওই বুদ্ধ মূর্তির ওপর পড়বে তখন কিরকম লাগবে সেটা দেখার জন্য আমরা খুব এক্সাইটেড। তবে কিন্তু বেশ ঠান্ডা রয়েছে, ঠান্ডা রয়েছে, হাতগুলো একদম জমে গেছে, রোদটা উঠতে ভালো লাগছে। দাঁড়িয়ে আছি রা বাংলা বুদ্ধ পার্কে। টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট কেটে দুজনে ঢুকে পড়েছি রা বাংলা বুদ্ধ পার্কে। 80 টাকা করে টিকিট, আর অনেকটা জায়গা জুড়ে এই পার্ক এবং তার সাথে এত বড় বুদ্ধ মূর্তি। তো এত বড় পার্ক যদি ঘুরে দেখতে অসুবিধা হয় পায়ে হেঁটে, সেক্ষেত্রেও কিন্তু কোনো চিন্তা নেই, ব্যাটারি কারেরও ব্যবস্থা রয়েছে। ব্যাটারি কারের চার্জ 300 টাকা, 5 জন যেতে পারেন একসাথে। বুদ্ধ পার্কের মেন অ্যাট্রাকশন অবশ্যই এই বিশাল বুদ্ধ মূর্তি, কিন্তু তার সাথে ওইখানে রয়েছে বিশাল একটা জায়গা জুড়ে খুব সাজানো গোছানো একটা পার্ক, এবং সেখানে ফোয়ারা থেকে আরম্ভ করে খুব সুন্দর করে সাজানো প্রচুর গাছপালা, এক দোলনা, সব কিছু রয়েছে। রা বাংলা বুদ্ধ পার্ক ঘুরে বাইরে বেরোলেই বেশ কটা রেস্তোরাঁ চোখে পড়বে। আমরা একটাতে ঢুকলাম খাবার খেতে। এগ নুডলস দিয়ে জমিয়ে খেয়ে এগিয়ে চললাম নামচির উদ্দেশ্যে। নামচির মুখ্য আকর্ষণ হলো 4 ধাম। এখানে একসাথে 12টা জ্যোতির্লিঙ্গের মন্দির রয়েছে। আমরা নামচির 4 ধামে এসে পৌঁছলাম। টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হবে। এখানে জুতো রাখার সুবন্দোবস্ত রয়েছে। আমরা ট্যুর প্ল্যানার ব্লগ এখন এসে পৌঁছেছি নামচিতে 4 ধামে। এখানে কিন্তু 12 জ্যোতির্লিঙ্গর একসাথে দর্শন হয়ে যাবে যদি আপনি এখানে আসতে পারেন। এই 12টা জ্যোতির্লিঙ্গ তো আলাদা আলাদা জায়গায়, জানি না এক জীবনে সব জায়গায় যেতে পারবো কিনা। কিছু কিছু আমাদের অলরেডি ঘোরা হয়েছে ট্যুর প্ল্যানার ব্লগের সুবাদে। প্রথম আমরা যাব নামচিতে 4 ধামে বদ্রীনাথের যে টেম্পল রয়েছে, ওর আদলে যে টেম্পল রয়েছে তার ভেতরে আমরা এখন যাব। ভগবানের কি মহিমা দেখুন, বদ্রীনাথ থেকে সরাসরি আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যার জগন্নাথ ধামে এসে পৌঁছেছি। পুরীর জগন্নাথ মন্দিরে তো বহুবার গেছি, আমরা সবাই গেছি, তার আদলে বানিয়েছে, কোনো রকম তুলনায় যেতে চাই না, এসে ভালো লাগছে। উত্তরে হাওয়া যদিও হাড় কাঁপুনি লাগাচ্ছে, কিন্তু আমরা এসে পৌঁছেছি এখন সাউথের রামেশ্বরম টেম্পলে, এটাই তো মজার ব্যাপার। আরেকটা ব্যাপার খুব ভালো লাগছে, আমরা কিন্তু রামেশ্বরম টেম্পল থেকে খুব রিসেন্টলি ঘুরে এসেছি। সামনে থেকে এই টেম্পলকে দেখার এবং টেম্পলের ভেতরে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। সেই ভিডিও অবশ্য এখন আমাদের চ্যানেলে আসেনি, খুব তাড়াতাড়ি আসছে। দেখতে এক্সাইটেড তো, দেখার জন্য কিন্তু চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে ট্যুর প্ল্যানার ব্লগে। আমরা তো অনবরত ঘুরে চলেছি, সেই সুবাদে আমাদের অনেকগুলো রাজ্যই অলরেডি ঘোরা হয়ে গেছে, কিন্তু গুজরাট আমাদের কাছে এখনো অধরা। তাতে কি হয়েছে, নামচিতে দাঁড়িয়েই আমরা গুজরাটের দ্বারকা ধাম দেখার সুযোগ পেতে চলেছি। চলুন যাওয়া যাক। নামচিতে 4 ধামে ভ্রমণ করতে করতে আমরা এখন চলে এসেছি মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গের সামনে। এই যে এখানে মন্দিরের ভেতর যাব আমরা। এখানে কিন্তু আমাদের 12টা জ্যোতির্লিঙ্গ ভ্রমণ হয়ে যাচ্ছে, খুব ভালো লাগছে একসঙ্গে 12টা জ্যোতির্লিঙ্গ ভ্রমণ করতে। মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ, তারপর মহাকাল জ্যোতির্লিঙ্গ, এবং এখন রয়েছে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ। এই 12 জ্যোতির্লিঙ্গের অনেকগুলো জ্যোতির্লিঙ্গই দেখা হয়ে গেল। নামচিতে এই যে 12 জ্যোতির্লিঙ্গর যে কনসেপ্টটা বানিয়েছে ভীষণ কিন্তু সিস্টেমেটিক, একটা থেকে আরেকটাই এমনি চলে আসবেন, কোনো এদিক ওদিক দিকভ্রান্ত হওয়ার কোনো ব্যাপার নেই। আমরা কিন্তু পরপর আসছি। আমরা এখন দাঁড়িয়ে আছি ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গের সামনে। 12 জ্যোতির্লিঙ্গের দর্শন শেষ, বুঝতেই পারছেন 12 নম্বর জ্যোতির্লিঙ্গ ঘুমেশ্বর জ্যোতির্লিঙ্গ, তার সামনে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। 1 থেকে শুরু করেছিলাম, ওদিক থেকে পুরোটা ঘুরে এলাম, 12 জ্যোতির্লিঙ্গের দর্শন হয়ে গেল। এখন যেটা আমাদের সব থেকে বেশি অ্যাট্রাক্ট করছে, বিশাল বড় মহাদেবের মূর্তিটা, যেটা অনেক দূর থেকেই দেখতে পাওয়া যায়। তার কাছে গিয়ে আমরা একটুখানি ফটো ভিডিও নেব, তারপরে ফেরার পথ ধরব। আজ এতটাই। এবার আমরা ফিরে চললাম বাড়ির উদ্দেশ্যে। পেলিং ভ্রমণের জন্য 2 রাত 3 দিন প্রয়োজন। পেলিংয়ে থাকার জন্য আপনি বিভিন্ন বাজেটের হোটেল পাবেন। 1500 থেকে 2000 টাকায় বেশ ভালো হোটেল পাওয়া যায়। পেলিংয়ে আপনি বিভিন্ন ধরনের খাবার পাবেন,
মোটামুটি 500 টাকায় পেলিংয়ে একজনের একদিনের খাবার হয়ে যাবে। তবে পেলিংয়ে সবচেয়ে বেশি খরচ হয় ট্রান্সপোর্টেশনে। এক্ষেত্রে পেলিং আসা যাওয়ার জন্য শেয়ার ক্যাব বা বাস সার্ভিস থাকলেও লোকাল সাইট সিইং এর জন্য গাড়ি নিতেই হবে। সেক্ষেত্রে 4 সিটার গাড়ি হলে পার ডে 4 থেকে 6,000 টাকা সিজন অনুযায়ী ভাড়া নেয়। এবার আসি টোটাল খরচের ব্যাপারে। যদি দুজন পেলিং যান 3 দিনের জন্য, সেক্ষেত্রে মোট খরচ হোটেল মোটামুটি 1500 টাকা করে 2 রাত মানে 3000 টাকা, আর খাওয়া দাওয়া 500 টাকা করে 3 দিন মানে 1500 টাকা জনপ্রতি। গাড়ি ভাড়া 3000 টাকা পার পারসন। ধরে নিলাম আপনি শেয়ার ক্যাবে যাওয়া আসা করছেন আর গাড়ি বুক করে সাইট সিইং করছেন, তবে মোট খরচ পড়বে জনপ্রতি কম করে 6000 টাকা। এবার আসি পেলিং নিজে ঘুরবেন না ট্রাভেল এজেন্টের সাথে ঘুরবেন। প্রথমেই বলি, আমরা পেলিং ট্যুর বুক করেছিলাম eTripto.in থেকে। এদের থেকে বেশ ভালো সার্ভিস পেয়েছি আমরা। eTripto.in থেকে বুক করার মূল কারণ হলো নিজের মতো করে প্ল্যান খুব সহজেই কাস্টমাইজ করা যায় এদের মারফত। পেলিং আপনারা নিজেরাই ঘুরতে পারেন, তবে মাথায় রাখবেন পিক সিজনে গাড়ি ও হোটেলের ভাড়া অস্বাভাবিক রকম বেড়ে যায়। সেক্ষেত্রে আগে থেকে প্ল্যান করে সব বুক করুন। আর হোটেল গাড়ি বুকিং এর ঝামেলা এড়িয়ে স্মুথলি ঘুরতে চাইলে ট্রাভেল এজেন্টের মারফত ঘুরতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন ও কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন। এরকম আরো অনেক ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।